শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। প্রতিদিনের মতোই এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাধারণত জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সংক্ষিপ্ত রূপে। চলুন জেনে নেওয়া যাক আজকের সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কাহুরা গ্রামের 3 সন্তানের জননী রোজানা আক্তারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার 27 মার্চ বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোজিনা আক্তার উপজেলার হাতিয়ান ইউনিয়নের শিমুলঘর গ্রামে নুর আলমের স্ত্রী। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহের সুলথাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামী নুর আলম জানান, গত 3 বছর যাবৎ তিনি তার স্ত্রী সন্তান সহ শ্বশুরালয়ে কাহুরা গ্রামে বসবাস করে আসছেন। এর জের ধরে প্রতিবেশী নাজিম মিয়ার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ চলে আসছিল। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বে শিশুদের ঝগড়া নিয়ে তাদের মধ্যে বিরোধ এবং ঝগড়া দেখা দেয়। গত 26 মার্চ বিকেলে ফের তার 2 শিশুপুত্র রব্বি ও মুন্নার সাথে ঝগড়ায় লিপ্ত হয় নাজিম মিয়ার পুত্র। একসময় ঝগড়া থামাতে এগিয়ে গেলে তার স্ত্রী রোজিনা আক্তারকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এ সময় মারাত্মক জখম হন এবং রোববার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ব্যাপারে মাধবপুর থানার ইন্সপেক্টর গোলাম কিবরিয়া হাসান জানিয়েছেন, শিশুদের ঝগড়া নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন যাবৎ বিরোধ ছিল। এরই প্রেক্ষিতে শনিবার তাদের মধ্যে ঝগড়া হয় আবারও এবং তিনি বলেন, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য মর্গে লাশটি প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তে ঘটনার মূল কারণ বেরিয়ে আসবে। মৌলভীবাজারের কুলাউড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুলাউড়া সহ 3 উপজেলায় 6 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল আজ এবং এটি এখন সচল হয়েছে। আজ রবিবার 27 মার্চ সকালে 8টায় কুলাউড়া বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছিল। জানা যায়, আজ সকাল 8টার দিকে কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কন্ট্রোল রুমে আকস্মিকভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে কন্ট্রোল রুমের ব্রেকার সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় এবং কুলাউড়া, জুড়িয়ে, পড়ালেখা সহ 3 উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ ছিল। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সুলাইমান আহমেদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছিল। অগ্নিকাণ্ডে প্রায় 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে এবং 5 লক্ষ টাকার যন্ত্রপাতি পুড়ে বিনষ্ট হয়ে গিয়েছে। কুলাউড়া বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী ওসমান গনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডে কন্ট্রোল রুমের 11,000 কেভি লাইনের ইনকামিং ব্রেকার সহ অন্যান্য যন্ত্রপাতি বিনষ্ট হয়েছে। পরে জরুরিভাবে মেরামত কাজ শুরু করে দীর্ঘ 6 ঘন্টা পর পুনরায় 3 উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। সিলেটের সুরমা নদীতে 100 কেজির ওজনের একটি বাঘাইর মাছ জেলেদের জালে ধরা পড়েছে। বিক্রির জন্য মাছটি নিয়ে আসা হয়েছে নগরীর লাল বাজারে। বিক্রেতারা মাছটির জন্য 1.5 লাখ টাকা দাম চাইছেন। সিলেট নগরের 11 নং ওয়ার্ডের কাজীর বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ বেলাল মিয়া বাঘাইর মাছটি আজ রোববার সকালে লালবাজারে নিয়ে এসেছেন। বেলাল মিয়া জানান, রোববার সকাল 7টার দিকে লামাগাজী এলাকায় সুরমা নদীতে এই বিশাল বাঘাইর মাছটি জেলেদের জালে ধরা পড়ে। জেলেদের কাছ থেকে কাজীর বাজার মৎস্য আড়তের এক ব্যবসায়ী সেটি কিনে আনেন। তার কাছ থেকে তিনি কিনেছেন। তিনি আরো জানান, 1 লাখ টাকা দিয়ে তিনি মাছটি কিনেছেন, এখন 1.5 লাখ টাকা বিক্রি করতে চাইছেন। অবশ্য 1,20,000 থেকে 30,000 টাকা পেলে তিনি বিক্রি করে দেবেন বলে জানিয়েছেন। এই ব্যবসায়ী জানিয়েছেন, যদি একসাথে কেনার মতো ক্রেতা না পাওয়া যায় তবে কেজি দরে মাছটি বিক্রি করা হবে এবং প্রতি কেজির মাছের দাম হবে 2,000 টাকা। মৌলভীবাজারের রাজনগরে ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় করা মামলায় টেংরা ইউপি চেয়ারম্যান সহ টিপু খান সহ 3 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার 27 মার্চ দুপুরে আত্মসমর্পণ করে জামিন নিতে নিম্ন আদালতে গেলে তাদেরকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার এছাড়া কোর্ট পুলিশ সূত্রে জানা যায়, গত 26 ডিসেম্বর রাজনগর উপজেলার 8টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী আকমল হোসেনের বাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ ওঠে এবং এই ঘটনায় আকমল হোসেন বাদী হয়ে গত 13 জানুয়ারি টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, তার ভাই দীপু খান, অপু খান, শাহেদ খান সহ 7 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো 10-15 জনের নামে মামলা করেন। পরে উচ্চ আদালত থেকে তাদেরকে 6 সপ্তাহের আগাম জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। রবিবার দুপুরে জামিনের জন্য টিপু খান, তার ভাই দীপু খান এবং আলাউর মিয়া মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেছিলেন এবং জামিনের আবেদন করেছিলেন। এই সময় আদালত তাদেরকে হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কোর্ট পুলিশের পরিদর্শক দীপঙ্কর বলেন, আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে চলে যাচ্ছি জাতীয় পর্যায়ে।
রাজধানীর সদরঘাট টার্মিনালে দাঁড়িয়ে থাকা অ্যাডভেঞ্চার 9 নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ। এতে লঞ্চটির 1.5 শতাধিক কেবিন পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ রোববার বেলা 11:15টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং বেলা 1টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকালে লঞ্চটির 3য় তলায় ভিআইপি কেবিন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতের সময় আগুনের সূত্রপাত ঘটেছিল। পরে তার 2য় এবং 3য় তলার কেবিনগুলোতেও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় লঞ্চের শ্রমিকেরা কেবিনগুলোতে থাকা টিভি এবং অন্যান্য জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমণি শর্মা বলেছেন, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের তৎপরতায় হারানো 10,50,000 টাকা ফেরত পেয়েছেন লোকমান মিয়া নামের এক প্রবাসী। তিনি সরাইল উপজেলার পাকশিমল ইউনিয়নের জয়কান্দি গ্রামের বাসিন্দা। লোকমান মিয়া 4 বছর ধরে সৌদি আরবে থাকেন। গতকাল শনিবার দুপুরে তিনি 10,50,000 টাকা হারিয়ে ফেলেছিলেন। পুলিশের সহায়তায় আজ বেলা 12টার দিকে ওই টাকা ফেরত পেয়েছেন তিনি। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, লোকমান মিয়া কয়েক মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছিলেন। দেশে ফিরে তিনি ছোট ভাই সুমন মিয়া এবং ভগ্নিপতি শাহজাহান মিয়া, চাচাতো ভাই ইসলাম এবং কয়েকজনকে নিয়ে ব্যবসার ব্যবস্থা করেন। গতকাল শনিবার সন্ধ্যায় তার আর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। শনিবার দুপুরে তিনি 4 জনের ভিসার জন্য 10,35,000 টাকা নিয়ে নরসিংদী হয়ে ঢাকা যাচ্ছিলেন এবং ওই টাকা ভিসা প্রদানকারী ব্যক্তির বাড়িতে নরসিংদীতে পৌঁছে দেওয়ার কথা ছিল। বেলা 11:30টার দিকে ভগ্নিপতি শাহজাহান সহ কয়েকজন ব্যক্তিকে নিয়ে সঙ্গে করে নিজ বাড়ি থেকে তিনি সিএনজি চালিত অটোরিকশা যোগে প্রথমে উপজেলা সদরের দিকে আসছিলেন। সরাইল থানার উপপরিদর্শক হোসেন মোবারক সন্ধ্যা 7টার দিকে অটোরিকশার চালক বাবুল মিয়াকে আটক করে থানায় নিয়ে যান। বাবুল শুরু থেকেই টাকা পাওয়ার বিষয়টি অস্বীকার করতে থাকে। পরে রাত 10টার দিকে চালক টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করেন। বাবুল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাত 11টার দিকে তার পরিবারের কাছ থেকে টাকা উদ্ধার করে এবং রাত 12টার দিকে লোকমান মিয়ার হাতে পুরো টাকাটা পৌঁছে দেয়। পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে 20 রমজান পর্যন্ত প্রাথমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। গত 27 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি জানিয়েছিলেন, অন্য বছর রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এবার ক্লাস চলবে 20 রমজান পর্যন্ত। ঈদের যে স্বাভাবিক ছুটিগুলো ছিল সেগুলো দেয়া হবে। এ বিষয়ে গত 24 মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক আদেশ জারি করা হয়। এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি শ্রেণী কার্যক্রম 20 রমজান পর্যন্ত চালু থাকবে। সকাল 9:30 থেকে বিকাল 3টা পর্যন্ত ক্লাস চলবে। শুধু রমজান মাসে প্রাথমিক বিদ্যালয় সরাসরি শ্রেণী পাঠদান পরিচালনার জন্য নির্দেশগুলো পালন করার জন্য অনুরোধ করা হয়েছিল। গ্রীষ্ম মৌসুম আসার আগেই দেশের বিভিন্ন এলাকা থেকে খবর আসছে ডায়রিয়ার সংখ্যা বৃদ্ধি। বিশেষ করে ঢাকা মহানগরীতে ডায়রিয়া রোগের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এই কথা বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম। বিশুদ্ধ পানি পান করলে এবং রান্না সহ বিভিন্ন কাজে সুপেয় পানি ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলে ডায়রিয়া রোধ করা সম্ভব বলেও জানিয়েছেন তিনি বলেন, অল্প ডায়রিয়া থাকতে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ডায়রিয়াজনিত রোগে একেবারে চলে যায়নি, একে আমরা মোকাবেলা করতে চাই। নাজমুল ইসলাম আরও বলেন, 4 সপ্তাহ ধরে করোনার সংক্রমণ নিম্নগামী, তবে সংক্রমণের হার শূন্যের কোটায় নেমে না আসা পর্যন্ত, শতভাগ টিকা শেষ না হওয়া পর্যন্ত আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। করোনা পরিস্থিতি তুলে ধরে অধ্যাপক নাজমুল বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। হাসপাতালে মেডিসিন এবং শয্যা কোনোটির এই সংকট নেই। টেলিমেডিসিন পরিষেবাও চালু রয়েছে। নাটোরে সিগারেট ধরাতে না পেরে অটোরিকশা চালককে বেধড়ক পেটালো এক যাত্রী। আর চালকের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় জনতা এসে গণপিটুনি দিয়ে পুলিশে তুলে দিয়েছে ওই যাত্রীকে। ঘটনাটি ঘটেছে আজ সকালে উপজেলার গালিদহ এলাকায়। পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছে, ঈশ্বরদহ থেকে পারভেজ নামে এক সিএনজি যাত্রী অটোরিকশায় লালপুরে আসছিলেন। পথে সিগারেট ধরানোর জন্য অটোরিকশা চালক আমিরুলের কাছে লাইটার চায়। আমিরুল সিগারেট খায় না, তাই তার কাছে লাইটার ছিল না। সিগারেটের নেশায় ধূমপান করতে না পেরে উত্তেজিত হয়ে তিনি এক পর্যায়ে লোহার রড দিয়ে আঘাত করেন চালক আমিনুলকে। এ সময় চালকের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এসে গণপিটুনি দিয়ে সেই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয়। লালপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ারুজ্জামান জানিয়েছেন, সিএনজি চালক লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এছাড়া পারভেজ নামীয় যাত্রী পুলিশের হেফাজতে রয়েছে। এতক্ষণ শুনছিলেন জাতীয় পর্যায়ে, এবারে চলে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে। ফিলিপাইনের রাজধানীর কাছে একটি লেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে। এ সময় সেখান থেকে আকাশের দিকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ফলে স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা বাড়িয়ে নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। এরই মধ্যে 1200-র বেশি গ্রামবাসীকে দুপুরের আগে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির সরকারের দুর্যোগ ঘটনার পর বিভাগীয় এলাকায়
সতর্ক মাত্রায় 5-এর মধ্যে 3 করেছে। মাত্রা 5-এর মাধ্যমে তীব্র ঝুঁকির ইঙ্গিত দেওয়া হয়ে থাকে। তার আগ্নেয়গুলোর মধ্যে অন্যতম। ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ আইপিএল পঞ্চদশ আসরের পর্দা উঠেছে। বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে 6 উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ চেন্নাইয়ের হয়ে খেলতে নামেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। বল হাতে 20 রানে 3 উইকেট তুলে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার রেকর্ড স্পর্শ করেছেন ব্রাভো। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় মালিঙ্গার সাথে যৌথভাবে এখন শীর্ষে রয়েছেন ব্রাভো। দুজনেরই উইকেট এখন 170 করে। মালিঙ্গা 122 ম্যাচে এবং ব্রাভো 152 ম্যাচে 170টি উইকেট শিকার করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন 3 ভারতীয়। 3জনই স্পিনার, তারা হলেন অমিত মিশ্র, পীযূষ চাওলা এবং হরভজন সিং। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি এবং একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 43 জন। আজ রবিবার এই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তি তথ্যটি জানানো হয়েছে। সুতরাং এই সময়ে কারো মৃত্যু না হওয়াতে মৃত রোগীর সংখ্যাও রয়েছেন আগের মতোই। অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে বর্তমানে বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।